হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাসে এবিটিএ টেস্ট পেপার 2026 পেজ 94-এর 3 নম্বর সেট, অর্থাৎ 94-এর যে তোমার এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থানের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, আর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে 8145150357, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করো, তাহলে আমি সেখানে অর্থাৎ তোমরা হাই পাঠিয়ে ক্লাস 10 লিখবে, তাহলে আমি একটা গ্রুপ তৈরি করব কিছুদিনের মধ্যে। সেই গ্রুপে তোমাদের একটা গ্রুপ তৈরি করে সেখানে তোমাদের মাধ্যমিকের সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে তোমরা কোশ্চিনের উত্তরও সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। ওকে, তো তোমরা আপাতত এই নম্বরে হাই ক্লাস 10 লিখে তোমরা মেসেজ করে রাখো। আমি ইমিডিয়েটলি একটা গ্রুপ তৈরি করব, কয়েকজন হয়ে গেছে, আর কয়েকজন হলেই আমি গ্রুপটা তৈরি করে নেব। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউর 1 নম্বর যে কোশ্চেনটা বলেছে দেখো, বলছে একটা নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক। বলছে একটা নির্দিষ্ট সুদের হারটা নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক। অপশন দেওয়া আছে এখানে, যে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ দুটোই ক্ষেত্রে লাভজনক বলা সম্ভব নয়। এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, চক্রবৃদ্ধি সুদ। কেন চক্রবৃদ্ধি সুদ? কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যে 1 বছরের যে সুদটা পেলে সেই সুদটা পরের বছরে আবার আসলে পরিণত হয়। ধরো যে তুমি ব্যাংকে 10 টাকা দিয়েছিলে, সেই 10 টাকার ভিত্তিতে পরের বছর তুমি 5 টাকা সুদ পেলে, তাহলে 10 + 5 কত হয়ে গেল? 15 হয়ে গেল। তাহলে পরের বছর তুমি আবার সেই পার্সেন্টেজ সুদ পাবে কার ওপর? এই 15 টাকার ওপর। আগে কী পেয়েছিলে? 10 টাকার ওপর পাচ্ছিলে, এখন 15 টাকার ওপর পাবে। তার মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার লাভ আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। দুই নম্বর কোশ্চেন বলেছে যে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যদি বীজদ্বয় বাস্তব ও সমান হয়, তাহলে আমরা নিরূপকটা = 0 লিখতে পারো। নিরূপক বলতে b² - 4ac, এটা 0। তাহলে এখানে ax² + bx + c = 0 সমীকরণের নিরূপকটা হচ্ছে b² - 4ac। যদি এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান আছে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে b² - 4ac = 0 পেলাম। তাহলে -4ac = প্লাস বি² ওপরে গেলে -b² হয়ে যাবে, মাইনাস কেটে যাচ্ছে। তাহলে 4ac = কী পেলাম? b² পেলাম। এবার দেখো আমার এখানে কিন্তু a আছে, তো a সমান দেখো a সমান যদি আমরা বের করি, এখানে কি পাবো? যদি আমরা a সমান বের করতে যাই, তাহলে a সমান হয়ে যাবে তোমার b²/4c। তাহলে a সমান কি? b²/c আছে, তাহলে এটা হচ্ছে না, এটা বাদ। b² = ac, এটা হচ্ছে না, এটা দেখো। যদি b এর মান b² সমান এখানে b² সমান কত পাবো? যে b² মান বের করতে হলে কি 4ac, কিন্তু আমার এখানে কি দেওয়া আছে? এসি দেওয়া আছে, তাহলে এটাও ভুল দেওয়া আছে, এটাও হবে না। এসির ক্ষেত্রে দেখো, তাহলে 4ac = b² পেয়েছি, তাহলে এসি সমান এখানে কত পাবো? যদি এসি সমান পাবো কি দেখো, b²/4, আর এই টার্মটা এর সঙ্গে মিল খাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো? অপশন সি, এসি সমান b²/4। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে 3 নম্বর, যে অবিন্যস্ত রাশিতত্ত্বের মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে কি বলা হবে? এটা অ্যান্সার হবে অপশন এ, মধ্যক। ঠিক আছে, অ্যান্সার হবে কি বলতো? মধ্যক হবে। নেক্সট কোশ্চিন 4 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125, অর্থাৎ দুটি ঘনকের আয়তনের অনুপাত যদি 8:125 হয়, তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে সেটা বের করতে বলেছে। তার আগে জানতে হবে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত। তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², অর্থাৎ 6 বাহু স্কোয়ার।
6 ইন্টু বাহু স্কোয়ার। তো আমরা আগে কী করছি যে আমরা ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ধরে নিলাম যে A1 আর A2 একক, যে ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 একক ও A2 একক। তুমি অন্য কিছু ধরতে পারো, এক্স ওয়াইও ধরতে পারো, যে ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ও ওয়াই একক। ঠিক আছে, আমি এখানে A1 আর A2 ধরেছি। তাহলে যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 আর A2, তাহলে ঘনকের ক্ষেত্রফল কী? যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 তখন ঘনকের ক্ষেত্রফল কী হবে? যে A6A1 স্কোয়ার। আর যখন A2 তখন কী হবে? 6A2 তার স্কোয়ার। তাহলে এই দুটার অনুপাতটা কত হবে? এই দুটার অনুপাতটা হবে কি 6A স্কোয়ার ইস টু 6A2 স্কোয়ার। ওটা লিখেছি যে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 6A1 স্কোয়ার ইস টু 6A2 স্কোয়ার। তাহলে 6 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি A1 স্কোয়ার ইস টু A2 স্কোয়ার। এবং ঘনফলের অনুপাত, আর এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানা থাকে, তাহলে তার ঘনকের আয়তনটা হবে কি বলো তো? ঘনকের আয়তনটা হবে তোমার বাহু কিউব, অর্থাৎ A কিউব। তো ঘনফলের অনুপাতটা হবে A1 কিউব এবং A2 কিউব। এবার দেখো যে এই যে শর্ত, এবার ঘনকের আয়তনের অনুপাতটা কিন্তু দেওয়া আছে যে A1 কিউ ইস টু A2 কিউব দেওয়া আছে কত? 8:125। তাহলে এখান থেকে দেখো যে আবার আমরা লিখতে পারবো যে A1 কিউব ইস টু A2 কিউব সমান সমান এই 8-এর পরিবর্তে লিখতে পারো 2-এর কিউব, আর 125-এর পরিবর্তে লিখতে পারো 5-এর কিউব। তাহলে কিউ কিউ যদি বাদ দিই, তাহলে A1 ইস টু A2 কী পাচ্ছি? 2:5। আমাকে বাহুর দৈর্ঘ্য পেয়েছি তোমার কী বলো তো? A1 ইস টু A2 পেলাম 2:5। আমাকে বের করতে বলেছে কি বলো তো? যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্র তলের ক্ষেত্রফল কি? A1 স্কোয়ার। তাহলে উভয় পক্ষ যদি স্কোয়ার করি, তাহলে কী পাবো? A1 স্কোয়ার ইস টু A2 স্কোয়ার সমান সমান 4:25, অর্থাৎ 2-এর স্কোয়ার করলে 4, 5-এর স্কোয়ার করলে 25। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান বি, 4:25। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1টি, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো, এবং 6 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চাইছি। ঠিক আছে, যদি মোটামুটি 20 জনের মতো হয়, তাহলে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইমিডিয়েটলি গ্রুপটা করবো। সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত রকমের কোশ্চেন ওখানে শোনা হবে। যার যে কোনো প্রবলেম থাকবে সেই প্রবলেমটা করে দেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে, তার জন্য তোমাদের বলবো তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, বা আমি এখন বলে দিচ্ছি যে 8145150357। এই নম্বরে তোমরা হাই পাঠিয়ে ক্লাস 10 লিখবে, তাহলে আমি ইমিডিয়েটলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। ঠিক আছে, যদি মোটামুটি 20 জনের মতো হয়ে যায়, তাহলে আমি সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি মেসেজ করো, যত তাড়াতাড়ি মেসেজ করবে তত তাড়াতাড়ি আমি গ্রুপটা তৈরি করতে পারবো। ঠিক আছে, সেখানে সমস্ত রকম ইনফরমেশন থাকবে, সাজেশন থেকে শুরু করে কোন চ্যাপ্টার করলে ভালো হবে, কোথা থেকে করলে ভালো হবে, সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, আর তোমাদের কোশ্চিন সেখানে শোনা হবে। তাহলে 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিন বলেছে যে cos থিটা বাই √1 মাইনাস cos স্কোয়ার থিটার মান কত? cos থিটা বাই √1 মাইনাস cos স্কোয়ার থিটার মান কত? cot থিটা, রুট cos থিটা, cos থিটা বাই রুট সাইন থিটা, না ট্যান থিটা? তো বের করি আমরা। তো এখানে দেখো যে প্রথমে যে cos থিটা বাই √1 মাইনাস cos স্কোয়ার থিটা এটা বের করতে হবে। তো cos থিটা বাই এই √1 মাইনাস cos স্কোয়ার থিটার পরিবর্তে কী লিখতে পারবো? 1 মাইনাস cos স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে তোমার যদি আমরা সাইন স্কোয়ার থিটা বের করতে কী পাবো? 1 মাইনাস cos স্কোয়ার থিটা, বা সাইন থিটা কি √1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটার পড়ল সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা। তাহলে কী বললাম? cos থিটা বাই সাইন থিটা। আর cos থিটা বাই সাইন থিটার মান আমরা জানি কি বলো তো? cot থিটা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? অপশন এ, cot থিটা। এই গেল আমাদের কি বলো তো এমসিকিউ। এবার আসছি আমরা
শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো 2 নম্বর কোশ্চেনের। প্রথম কোশ্চেন বলেছে দেখো যে 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে, যে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং সুদ আসল মানে সুদ প্লাস আসল দেওয়া আছে, কিন্তু এখানে সুদ দেওয়া নেই, সুদ প্লাস আসল দেওয়া আছে কত, 198 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের সুদের হারটা কত হবে সেটা বের করতে বলেছে। তো দেখি, তো আসল দেওয়া আছে 180 টাকা, সময় দেওয়া আছে 1 বছর, সুদ আসল দেওয়া আছে কত, 198 টাকা, মানে সুদ প্লাস আসল দেওয়া আছে 198 টাকা। তাহলে সুদ কত পাবো, তাহলে সুদের পরিমাণ কত পাবো, তাহলে আমরা তোমার সুদ আসল থেকে আসল পরিমাণটা বাদ দিলে সুদ পেয়ে যাব। তাহলে সুদের পরিমাণ হবে 198 মাইনাস 180 সমান সমান 18 টাকা। ঠিক আছে, এবার সুদের হারের ফর্মুলা কি জানি, সুদের হারের ফর্মুলা হবে আই ইন্টু 100/পিটি, যেখানে আই সমান সমান আমরা জানি কি বলতো, যে পিটি আর বাই 100। আর এখান থেকে যদি আর এর মান বের করতে যাই তাহলে পাবো আমরা হচ্ছে আর ইজিক্যাল টু আই ইন্টু 100 ইন্টু আই ইন্টু 100/পিটি। তাহলে আয়ের মান হচ্ছে কত, 18, 100 থাকলো, পি এর মান কত 180, আর টি এর মান হচ্ছে 1। তাহলে তোমার শূন্য শূন্য কেটে যাচ্ছে, 18টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, 10। তাহলে অ্যান্সার হলো গেলো 10, তাহলে শূন্যস্থান আমার কত হবে, 10% হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর, যে পি এর মান কত হলে পি মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10, যে পি এর মান কত হলে পি মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইজ ইকাল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে কি বলেছে, দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ সংজ্ঞা আমরা কি জানি, যে সকল সমীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0 সঙ্গে যে সকল সমীকরণকে আমরা কি বলতো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেখানে কি বলতো এ নট ইজ ইকাল টু 0, মানে এর মান 0 হলে কিন্তু হবে না। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেখানে এ নট ইজ ইকাল টু 0 আকারে সাজানো যায় তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তার মানে এ নট ইজ ইকাল টু 0, মানে এই যে এ টার্মটা মানে 0 হওয়া চলবে না। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমার মান যেটা দেওয়া আছে সমীকরণটা পি মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইজ ইকাল টু 0, আমরা কি বললাম, যদি এ নট ইজ ইকাল টু 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ, আর যদি এর মান 0 হয়ে যায়, মানে এ টার্মে মানে এক্স স্কোয়ারের সহগটা যদি 0 হয় তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে পি মাইনাস 3 ইজ ইকাল টু যদি 0 বসাই, তাহলে পি সমান কত পাবো, পি সমান কত হচ্ছে 3। তাহলে এই যে পি এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ পি এর জায়গায় 3 বসালে কি পেয়ে যাবো, 3 মাইনাস 3 মানে কি 0। তাহলে কি এক্স স্কোয়ার টার্মটি 0 হয়ে যাচ্ছে, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কি, হবে না। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি বলতো 3। নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে যে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান ড্যাশ। তো বের করি, তো প্রথমে কি কস 40 ডিগ্রি প্লাস থিটা রেখে দিলাম, আর সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে কি লিখতে পারবো, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে লিখতে পারবো, দেখো তো, যে কস 90 মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। কারণ দেখো যে 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটার ফর্মুলা হয় কি হয়, সাইন থিটা। আর এখানে থিটার পরিবর্তে কত 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারবো। তাহলে ওটাই লিখলাম, যে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে লিখলাম কি বলতো 90 মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, এটা কিন্তু আমরা মাইনাস দিয়ে গুণ করি ভিতরে, 90 মাইনাস 50 আর মাইনাস মাইনাসে প্লাস থিটা। তো কস 40 প্লাস থিটা থাকলো মাইনাস কস 90 থেকে 50 বাদ দিলে কত হয় 40। তো কস 40 প্লাস থিটা, তাই দেখো কস 40 প্লাস থিটা মাইনাস কস প্লাস থিটা, তাহলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার কত 0। নেক্সট 4 নম্বর বলেছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতি হবে। ঠিক আছে, কারণ সঙ্গত আছে যে দুটি সদৃশ্য ত্রিভুজ তাকে বলবো যার দুটি বাহু যার মানে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। ঠিক আছে, এখানে সমানুপাতি হবে। 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে যে যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমি ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হয় তাহলে এইচ সমান সমান ড্যাশ। তো ভূমি ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনিক ফর্মুলা কি জানি,
যে ভূমি ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন জানি আমরা পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা আমরা আয়তন জানি, যখন ভূমি ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হয় তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। আর শর্ত এখানে আয়তন দেওয়া আছে কত কি ভি, তাহলে শর্ত ভি বা পাই আর স্কোয়ার এইচ সমান ভি লিখতে পারবো। আমার মান বের করতে বলেছে কি বলতো, এইচ এর মান বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এইচ সমান কি পাবো, ভি বাই পাই আর স্কোয়ার একক। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলতো, এর সমান হয়ে যাবে ভি বাই পাই আর স্কোয়ার। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে যদি এই যে একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলি সংকলিত যৌগিক গড় 13 হয়, তবে এক্স এর মান কত হবে। তাহলে কোনো তথ্যের যৌগিক গড় যদি বের করতে বলে, তাহলে আমরা সেই তথ্যটিকে যোগফল করে জয়টা তথ্য থাকবে তয় দিয়ে ভাগ। তো এখানে পুরোটাকে যোগ করলাম, প্রত্যেকটা টার্ম গুণে দেখো 10টা টার্ম পাবো, তাই 10 দিয়ে ভাগ। আর এইগুলো গড় দেওয়া ছিল কত, 13 দেওয়া ছিল। এবার উপরের সবটা যোগ করে দেখো, যোগ করে পাচ্ছি 96 প্লাস 2x, কারণ এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, দুটো এক্স আছে। আর বাকিটি যোগফল করে 96 পাচ্ছি, আর এক্স প্লাস এক্স মানে 2x বাই 10 ইজিক্যাল টু 13। বা এবার কোনাকুনি গুণ করলে পাবো আমরা যে 96 প্লাস 2x ইজিক্যাল টু 130, তেমন 13কে 10 দিয়ে গুণ করলে পাবো 130। তাহলে 2x ইজিক্যাল টু 130 মাইনাস এই 96টা এরপরে এসে মাইনাস 96 হয়ে গেল। তাহলে 2x ইজিক্যাল টু 130 থেকে যদি 96 বাদ দিলে পাই কত, 34। তাহলে x সমান সমান হয়ে যাবে 34/2 সমান সমান 17, কারণ 17 দিয়ে কি হয় 34 হয়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, 17। এবার আসছি আমরা সত্য বা মিথ্যা লেখো। আর সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, যে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। মানে এখানে একটা বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য অর্থাৎ অন্তরটা 1। তাহলে আমরা দেখি 1 আসছে কিনা। প্রথমে আমরা সরল সুদ বের করি, যখন পি সমান কত 100 টাকা, সময় 1 বছর, আর 10%, তখন সরল সুদ হবে কি বলতো, ফর্মুলা যে পিটিআর বাই 100, এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। তো পি এর মান এখানে 100 ইন্টু টি এর মান 1, আর এর মান 10/100, 100 100 কেটে যাচ্ছে, তাহলে সমান কত পাচ্ছি 10 টাকা। তাহলে সরল সুদ পেয়ে গেলাম কত, 10 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ কত পাবো, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n মাইনাস পি, মানে আসলটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, ঠিক আছে। আর এটা যদি আসলটা বাদ না দিই তাহলে এটা আমরা সমূল চক্রবৃদ্ধি পাবো, মানে সুদ প্লাস আসল পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে পি মানে 100 ইন্টু 1+r মানে 10/100 টু দি পাওয়ার n, এর মানে কত 1, আর মাইনাস আসল কত 100। তাহলে 100 ইন্টু এখানে 0 0 কেটে যাচ্ছে 1/10, আর 1+1/10কে লিখতে পারো 11/10, আর মাথায় 1 আছে মানে একটাই থাকবে, মাইনাস 100। তাহলে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 110 মাইনাস 100 টাকা সমান সমান 10 টাকা। তাহলে তোমার সরল সুদও 10 টাকা পেলাম, আর চক্রবৃদ্ধি সুদও 10 টাকা পেলাম। তাহলে পার্থক্য কত হবে, 10 - 10 মানে 0। আর ওখানে কত বলেছে, 1 বলেছে, তাহলে 1 হচ্ছে কি, হচ্ছে না, 0 হচ্ছে। তাহলে এটা কি হবে, তাহলে অ্যান্সার মিথ্যা হবে। ওকে, নেক্সট, এক্স ও ওয়াই ব্যস্তভেদে থাকলে এক্স বাই ওয়াই সমান সমান ধ্রুবক হবে। দেখো হচ্ছে কি না, যে এক্স সমানুপাতিক যদি 1/y হয়, ব্যস্তভেদে বলেছে এক্স সমানুপাতিক 1/y, তাহলে আমরা যদি সমানুপাতিকটা বাদ দিই তাহলে সমান চিহ্নিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটা কি একটা কনস্ট্যান্ট কে নিতে হয়, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই, তাহলে সমান সমান কী পাচ্ছি, এক্স ওয়াই সমান সমান কে পাচ্ছি, এক্স ওয়াই সমান সমান ধ্রুবক পাচ্ছি। যদি এক্স ও ওয়াই ব্যস্তভেদে থাকে তাহলে এক্স ওয়াই সমান সমান ধ্রুবক পাচ্ছি। এখানে কি বলা আছে, এক্স বাই ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক, তার মানে কী হবে, এটা অ্যান্সারটা মিথ্যা হবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর বলেছে যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। দুটি এককেন্দ্রীয় বৃত্তের কোনো সাধারণ স্পর্শক থাকে না, এটাও মিথ্যা হবে, ঠিক আছে। 4 নম্বর বলেছে যে সাইন 30° প্লাস সাইন 60° গ্রেটার দেন সাইন 90°। দেখো হচ্ছে কিনা, প্রথমে আমরা সাইন 30 প্লাস সাইন 60 মান বের করি। এখানে সাইন 30 মান হচ্ছে 1/2,
আর সাইন 60 মান হচ্ছে √3/2। তাহলে ক্যালকুলেশন মানে কী পাবো, 1 + √3/2। তাহলে 1 + √3 মান মানে লগভগ, ঠিক আছে, প্রাইম মান হচ্ছে 1.732/2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে ক্যালকুলেশন করলে পাবো 1.366। তার মানে কি 1 থেকে বড়। আর এটার মান কত হচ্ছে sin 90°, আর sin 90° মান কত 1। তাহলে এটা থেকে এটা বড়, তার মানে কি ঠিক বলেছে, কারণ এখানে 1 থেকে বড় হচ্ছে আর এটার মান হচ্ছে 1। তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হবে। নেক্সট 5 নম্বর দেখো। 5 নম্বর যে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তন দ্বিগুণ হবে। একটি গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে সেই গোলকটির আয়তনটা প্রথম গোলকের আয়তন দ্বিগুণ হবে। তো দেখি প্রথম গোলকের আয়তন দ্বিগুণ হচ্ছে কিনা সেটা বের করি। একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, প্রথম গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে আয়তন কি পাবো, 4/3 πr³ ঘন একক। এটা হয়ে গেল। এবার যদি আমরা ব্যাসার্ধকে যদি আমরা দ্বিগুণ করি তখন আয়তন কি হবে, যখন ব্যাসার্ধকে দ্বিগুণ করবো তখন আয়তন হবে 4/3 πr³। আর এখানে আর এর মান হচ্ছে কত, 2r, কারণ ব্যাসার্ধ দ্বিগুণ করছে। তো 2r³ ঘন একক, তাহলে 4/3 পাই, 2r³ করলে 8, r³ করলে r³। তাহলে এখান থেকে লিখতে পারবো যে 8 × 4/3 πr³। এখানে এই টার্মটা হচ্ছে তোমার কি প্রথম গোলকের আয়তন 4/3 πr³। তাহলে আমাদের ওখানে কোশ্চেনে কি বলেছে যে প্রথম গোলকের আয়তন কি হবে, দ্বিগুণ হবে, কিন্তু আমার এখানে কত গুণ হয়েছে, 8 গুণ হয়েছে। তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। ওকে। এবার 6 নম্বর এবং এই পেজের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাবে। কী বলছে যে একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোর সংখ্যাগুরু মান 2 দেওয়া আছে। তো তথ্যগুলিকে আমরা কি করলাম, প্রথমে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজালাম। তো ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখছি এখানে 2 সর্বাধিক আছে এবং 5 সর্বাধিক আছে। তার মানে সংখ্যাগুরু মান হচ্ছে যে তথ্যের মধ্যে সর্বাধিক যে মানটা থাকবে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান। তাহলে এই তথ্যগুলির সংখ্যাগুরু মান হচ্ছে 2 ও 5। কিন্তু এখানে শুধুমাত্র কি বলেছে, 2 বলেছে। এখানে সংখ্যাগুরু মান শুধুমাত্র 2 না, তার সঙ্গে 5ও হবে। তাহলে এটা অ্যান্সার কী যাবে, মিথ্যা হবে। ওকে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।